শুভেন্দু অধিকারী সামগ্রিকভাবে বিজেপি কর্মীদের মধ্যে যে জোশ, এই যে শব্দটাই বলা চলে, একেবারে ভরে দিয়েছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে পুরনো বিজেপিরা তারা কি খুশি? সবাই জানতো শুভেন্দু অধিকারী নাম্বার 2 আফটার মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্যকে সংগঠনের দায়িত্ব দিয়েছে। এখন শ্রমিককে তারা আলটিমেটলি ইন্ডাক্ট করবে কি করবে না সেটা বিজেপি নেতৃত্বের একেবারেই ব্যাপার। ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এখানেই প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে পুরনো বিজেপিরা, যারা আরএসএস পন্থী, যারা দীর্ঘ বছর ধরে বিজেপিটা করছে, তারা কি খুশি? এই প্রশ্নটা উঠছে কারণ শুভেন্দু অধিকারী মাত্র 5 বছর হয়েছে বিজেপিটা করছেন। তার লড়াই রয়েছে, দীর্ঘ লড়াই রয়েছে। তিনি তার জয় পরাজয়ের গল্পও রয়েছে। তিনি নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, ভবানীপুরেও হারিয়েছেন। কৃতিত্ব অবশ্যই রয়েছে, কিন্তু পুরনো বিজেপিরা কি শুভেন্দু অধিকারীকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে পারবে বা পারছে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক প্রসূন আচার্য। প্রথমে স্ক্রিপ্টে আপনাকে অনেক স্বাগত জানাই স্যার। আপনার কি মনে হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, কি প্রভাব পড়বে? বিজেপি মেনে নিতে পারবে, মানে পুরনো বিজেপি? আসলে বিজেপি কাজ, বিজেপি অমিত শাহ নরেন্দ্র মোদীর বিজেপি। এবার অমিত শাহ নরেন্দ্র মোদী যার উপর স্ট্যাম্প মারবে, বিজেপি লিডারশিপের মধ্যে যাই খুব বিক্ষোভ থাকুক, পুরনো আরএসএস এর লোক যারা রয়েছে তার মধ্যে দিলীপ ঘোষকে অ্যাকোমোডেট করা হয়েছে। তো যে কারণে দিলীপ ঘোষকে সেকেন্ড ম্যান হিসেবে ডাকা হলো। কিন্তু শুভেন্দু অধিকারীকে দ্বিতীয়ত মেনে নেওয়া ছাড়া তো কোনো সেকেন্ড অপশনই নেই। আর এটা ঘটনা শুভেন্দু অধিকারী আসার পরে, এমনি দিলীপ ঘোষ থাকার সময়তে ৭৭টা হয়েছিল, 18টা লোকসভা আসনে তারা জিতেছিল। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরে ঢুকে ভবানীপুরে হারিয়েছেন, শুভেন্দু অধিকারী সামগ্রিকভাবে বিজেপি কর্মীদের মধ্যে যে জোশ, এই যে শব্দটাই বলা চলে, একেবারে ভরে দিয়েছেন। এবং যেভাবে মানে অতি কট্টর হিন্দু ভূমিকা নিয়েছেন, যেটা আমরা হিমন্ত বিশ্ব শর্মার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে মেনে নেওয়া ছাড়া বিজেপির বাদবাকি লোকেদের, পুরনো লোকেদের সেকেন্ড অপশনই। সুতরাং তারা ইচ্ছে হোক অনিচ্ছে হোক এটা মেনে নিতে পারছে। তাহলে প্রাপ্তি অপ্রাপ্তির তালিকায় শুভেন্দু অধিকারী কি দেখছেন, কি রাখবেন? শুভেন্দু অধিকারী 2006 সালে বিধায়ক ছিল। শুভেন্দু অধিকারী তারপর ধীরে ধীরে নন্দীগ্রাম মুভমেন্টের পরে দলের একসময় 2 নম্বরে চলে এসেছে। শুভেন্দু অধিকারী 2016-তে মন্ত্রী হওয়ার পরে 3টে, 3.5 বা 4টে দপ্তরের মন্ত্রী, 5টা ক্যাবিনেট কমিটির হেড করতো। সবাই জানতো শুভেন্দু অধিকারী নাম্বার 2 আফটার মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা এবং মুর্শিদাবাদ জেলা, যেগুলো বিরোধীদের হাতে ছিল, বা অন্যান্য জেলার দায়িত্ব দিয়েছে। শুভেন্দু অধিকারী এমনকি বলা হতো যে যুবদের নয়নের মণি প্রায়। সেই শুভেন্দু অধিকারী ফাইনালি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্থান ঘটলো, তখন তো সে দলত্যাগ করে, কোনো বিজেপি ইডিওলজিক্যাল কারণে সে যে দলত্যাগ করেছে তা তো নয়। তারপরে তো একটা করাপশন অভিযোগ ছিল, তাকে ইডি ডেকেও ছিল। তো যে কোনো কারণে হোক, কিন্তু তারপরে মানে শুভেন্দুকে তো সেই দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় নেতৃত্বে এনেছিল, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় পার্থ চট্টোপাধ্যায় থাকলেও বা সুভদ্র চট্টোপাধ্যায় থাকলেও শুভেন্দু যুবদের মধ্যে, ইউথদের মধ্যে যে পপুলারিটি এবং যে কর্মক্ষমতা ছিল বা টাস্ক পালন, সেই টাস্কটাই বিজেপিতে গিয়ে সে পালন করেছে 2021 থেকে বিরোধী দলনেতা। অটোমেটিক্যালি শুভেন্দু যে একটা উইনেবল পোটেনশিয়ালি, সেইটাতে কোথাও একটা নরেন্দ্র মোদী বা অমিত শাহ আস্থা রেখেছে, এবং সেইটাই আলটিমেটলি সে যখন কনভার্ট করেছে জয়, অটোমেটিক্যালি তাকে তার প্রাপ্য সম্মানটা দিতেই হয়েছে, কিছু করার। প্রসূনবাবু, একই সঙ্গে আরো একটা কথা উঠছে, আপনি দিলীপ ঘোষের কথা বললেন যে শুভেন্দু অধিকারীর পরে দিলীপ ঘোষ তিনি শপথ গ্রহণ করলেন এবং তাকে মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে, যদিও এখনো কোন মন্ত্রী সেটা ঘোষণা হয়নি। তো শ্রমিক ভট্টাচার্যকে নিয়েও কথা হচ্ছে, তিনি দীর্ঘদিন বিজেপি করছেন, কিন্তু তাকে কোথাও গিয়ে কি সাইডলাইন করা হলো, এটা একটা প্রশ্ন উঠছে। যদিও আমরা আজকে দেখলাম যে নরেন্দ্র মোদী একদিকে শুভেন্দু, একদিকে শ্রমিক ভট্টাচার্যকে সঙ্গে করে নিয়ে প্রবেশ করলেন ব্রিগেডে। শ্রমিক অনেক পুরনো লোক, শ্রমিক বাদল ভট্টাচার্য হাবড়ায় জেতার পরে শ্রমিক ভট্টাচার্য জিতেছিল বসিরহাটে, প্রথম বিধায়ক হিসেবে আসে যখন ফুল তৃণমূল জামান আমরা দেখেছি। কিন্তু কোথাও একটা সেক্ষেত্রে শ্রমিকের উপরে তারা বেশি করে আস্থা রেখেছে এই শুভেন্দুর উপরে। শ্রমিক ভট্টাচার্যকে সংগঠনের দায়িত্ব দিয়েছে। এখন শ্রমিককে তারা আলটিমেটলি ইন্ডাক্ট করবে কি করবে না সেটা বিজেপি নেতৃত্বের একেবারেই ব্যাপার। শ্রমিক
আমি বলছি তো, বাদল ভট্টাচার্য প্রথম বিজেপির তৃণমূল সমর্থনে হাবড়ায় জিতে বিধায়ক হয়েছিলেন, তার দীর্ঘদিন বাদে তৃণমূল আমলে শ্রমিক ভট্টাচার্য বসিরহাট থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিল। শ্রমিকের একটা কোনো প্রাপ্তি হয়তো ডিমান্ড করে, কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী নিজেকে কনভার্ট করেছে জয়ের, যেভাবে শুভেন্দু অধিকারী তার অভিজ্ঞতা ছিল মন্ত্রিত্ব চালানোর, অটোমেটিক্যালি শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে অনেকটাই এবং সেটাই আলটিমেটলি অমিত শাহ নরেন্দ্র মোদীরা তাতে স্ট্যাম্প দিয়েছেন, যে কারণে তার নাম অমিত শাহ নিজেই ঘোষণা করেছেন, পছন্দও করে ইচ্ছা পায়। এবং কালকে আমি ওয়েস্টিন হোটেল এই নভোটেল হোটেলে দেখছিলাম অমিত শাহ যখন এলেন, তখন একেবারে তার গাড়ির বাঁদিকের সিটে আমি মানে গেছিলাম, দেখলাম বসে আছে অমিত শাহ এবং তার ঠিক পেছনের ব্যাক সিটের বাঁদিকেই শুভেন্দু অধিকারী। যেভাবে দুজন মানে মিডিয়া এই দুজনকেই একমাত্র ছবি তুলতে পারবে, বাদ বাকি ভেতরে যদি কেউ থেকেও তাকে দেখতে পারবে। তো তখনই ইন্ডিকেশন পরিষ্কার ছিল যে শুভেন্দু অধিকারী হবে এবং অটোমেটিক্যালি দেয়ার ওয়াজ নো আদার চয়েস। প্রসূনবাবু, আপনি প্রাপ্তি অপ্রাপ্তির কথা যখন বলছিলেন, একটা কথা আপনি বলছিলেন যে নন্দীগ্রাম মুভমেন্টের সময় আমরা জানি যে শুভেন্দু অধিকারী কিভাবে উত্থান ঘটে এই নন্দীগ্রাম মুভমেন্ট দিয়ে। কেউ কেউ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গড়েছিলেন, আবার কারো মতে যে শুভেন্দু অধিকারী এই আন্দোলনের মাধ্যমে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পথটা একটু সুগম করে দিয়েছিলেন। তো কি মনে হয় কোথাও গিয়ে যখন শুভেন্দু অধিকারী সরে আসলেন, একটা রাজনৈতিক মহলে কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মত পার্থক্যের কারণে, তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীকে মানিয়ে রাখতে পারতেন তৃণমূলে, আজকের এই দিনটা দেখতে হতো না? এটা একেবারেই আসামের যে হেমন্ত বিশ্ব শর্মা আজকে চিফ মিনিস্টার হলেন পরপর দুবার, উনি কি ছিলেন আসামে, ও চেয়েছিল আমাকে সিএম হিসেবে প্রজেক্ট করা হোক 2016, কিন্তু তাকে প্রজেক্ট করেনি, তার বিরুদ্ধে লুইস বার্কার স্ক্যাম অন্যান্য ছিল। ওরা করলো কি, তখনকার যে চিফ মিনিস্টার ছিলেন তরুণ গগৈ, তিনি তার ছেলে গৌরব গগৈকে সামনে গিয়ে, তাই জন্য হেমন্ত বিশ্ব শর্মা ছাড়ল এবং সে প্রুফ করলো যে সে যোগ্য। সর্বানন্দ সোনোয়াল প্রথমবার হলো, সেকেন্ড টার্মে তাকেই করতে হবে। এই যে নেতৃত্বের একটা ভুল থাকে না, যাকে যদি এখানে শুভেন্দু অধিকারীকে প্রাপ্ত সম্মান দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে সেকেন্ড ম্যান করে রাখতে হয়, তাহলে আজকে হয়তো এই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হতো না। এটা আমার কোথাও মনে হচ্ছে। আর একটা জিনিস, যারা তৈরি করে বা দায়িত্ব দেয়, যেন ভিপি সিং কে রাজীব গান্ধী না দায়িত্ব দিয়ে উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছিলেন, পরে মিনিস্ট্রিতে নিয়েছেন, সেই ভিপি সিং রাজীব গান্ধীর বিরুদ্ধে যায়। পলিটিক্স এরকম আরো বহু বহু উদাহরণ আছে, যাকে যে তুলে ধরে আলটিমেটলি তাকেই বধ করে। এটা রাজনীতিতে ইট ইজ নাথিং নিউ। সেক্ষেত্রে আমরা এই সম্রাট চৌধুরীর বিরুদ্ধে যখন বিহারে মামলা, তো আলটিমেটলি তো শকুনি চৌধুরী অর্থাৎ ওর বাবা এবং ওরা আরজেডিতে জয়েন করে, মন্ত্রী হয়, এমপি হয়, ওর মা এমপি হয়, এবং সম্রাট চৌধুরী তো ছিল আরজেডি। তো আজকে সম্রাট চৌধুরী চিফ মিনিস্টার হয়েছে, আরজেডি তেজস্বী যাদব 25 জনকে নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিক্যালি। তো আমরা এইরকম বহু উদাহরণ দেখেছি। তো তার মধ্যে আর একটা উদাহরণ যোগ হলো শুভেন্দু অধিকারী। প্রসূনবাবু, আমরা অতীতে দেখেছি যে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন জানিয়েছে। আমরা খুব বেশি দূরে যেতে হবে না, আমরা যদি আরজিকর কাণ্ডের কথা বলি, আরজিকর কাণ্ডের সময় কিন্তু মোহন ভাগবত কলকাতায় এসেছিলেন, তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে পাশে থাকবে, মানে সেটাই আরএস সাপোর্ট করবে। তো আরএসএস এই যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা হলো, এটা কি আরএসএস এটাতে খুশি, কি মনে হয়? না না, আরএসএস স্ট্যাম্প মেরেছে। আমার কাছে খবর হচ্ছে আরএসএস এর কাছে এটা বলেছিল, কিন্তু আলটিমেটলি আরএসএস এটা অমিত শাহর উপর ছেড়ে দিয়েছিল, অমিত শাহ। এবং এটা তো ঘটনা যে তখন যে কথা বলেছিলেন মোহন ভাগবত, কিন্তু পুরো ইলেকশন ক্যাম্পেইন তো বিজেপি করেছে আরজিকর কাণ্ডকে সামনে রেখে, রত্নাদেব প্রার্থী করেছে। সুতরাং ওই কথার সাথে বিজেপির যে ইলেকশন স্ট্র্যাটেজি, দুটোর মধ্যে বিপাদ। এটা 2024-এর ঘটনা ছিল, এটা 2026। বিজেপির কাছে জয়টাই বড় কথা, তারা সেটাকে কিভাবে ক্যাপিটালাইজ করতে পারে সেটাই ব্যাপার। এবং আরএসএস এর কাছেও বিজেপির জয়টাই প্রধান গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আরএসএস এর কিছু করার নেই। বিজেপি যদি না যেতে, তাহলে তার আরএসএস এক্সপান্ড হতে হবে কি করে, তাদের ইডিওলজি বাড়বে না, ফলে আরএসএস আলটিমেটলি কেন। প্রসূনবাবু, সর্বোপরি আমার শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী প্রচারকালে কিন্তু মানে ভোটের প্রচারের সময় নানা রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে এরকম কমিউনাল কথাও তিনি বলেছেন যে হিন্দুরাই তাকে ভোট দিয়েছে, মুসলিমরা ভোট দেয়নি, তিনি হিন্দুদের জন্যই কাজ করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম যে সবকা সাথ সবকা বিকাশ আবার মঞ্চ থেকে বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পর, গতকালই আমরা দেখলাম।
তো শুভেন্দু অধিকারী তাহলে মুখ্যমন্ত্রিত্ব পদে কিভাবে হাঁটবেন? তিনি কি হিমন্ত বিশ্ব শর্মার লাইনে হাঁটবেন, নাকি সবকা একেবারে সাথ সবকা বিকাশ? সবকা সাথ সবকা বিকাশ তো সব রাজ্যেই বলে, তারপর মাইনরিটিদের কি অবস্থা হয় আমরা দেখি। এটা তো উত্তরপ্রদেশে হোক, হরিয়ানায় হোক, সব জায়গায়। এবং এই বোধহয় স্বাধীনতার পরে প্রথম কোনো মন্ত্রিসভা হলো আমার মনে হয় যাতে কোনো মুসলিম প্রতিনিধিত্ব নেই। অথচ রাজ্যের সোশ্যাল ফ্যাব্রিকেশন যা 30% মুসলিম, প্রায় 3 কোটি 3.5 কোটি মানুষ। এখন সেটাকে ভোট তাদের না পেলেও জিততে পারে, কিন্তু আলটিমেটলি সেটাকে কি করে ট্যাকেল করে, তাদের সমস্যা কি করে ট্যাকেল করে। মুখ্যমন্ত্রী তো সবার, সবকা সাথ সবকা বিকাশ, সেইটা কিন্তু সব একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক। কারণ পশ্চিমবঙ্গের আগে 75 বছরের রাজনীতিতে কিন্তু মুসলিমদের সঙ্গে নিয়ে চলাই একটা সমস্ত পলিটিক্যাল পার্টি, কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, সবাই চলেছে। এখন এরা কিভাবে সেটাকে ডিল করে, ইট ইজ এ ভেরি একদম দড়ির উপর দিয়ে হাঁটা। অর্থাৎ আমি হিন্দুত্ব লাইনে যাব, মুসলিমদের ভোটেরও দরকার নেই, অথচ তাদেরকে তো আর মানে ঘুষপেটিয়া বলে তাড়িয়ে দেওয়াও যাবে না। তারা ব্যবসাপত্রও আছে, ওয়ার্কফোর্স নেই, কৃষিতে কাজ করে, কলকারখানায় কাজ করে, তাদেরকে কি করে ট্যাকেল করবে, সেই সমস্যার ভিতরে বিগ বিগ চ্যালেঞ্জ হচ্ছে। একদমই, আগামীতে আমরা দেখবো যে পরিস্থিতি কোন দিকে এগোয়। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।